আজ আমরা ডুব দেব অতি প্রাকৃত থ্রিলার প্রে ফর দ্য ডেভিলের গভীরে। এটা এমন একটা গল্প যা বিশ্বাস, মানসিক আঘাত আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা পুরনো নিয়ম ভাঙার কথা বলে। গল্পের শুরুটাই হয় এর প্রধান চরিত্র সিস্টার অ্যানের এই সাংঘাতিক লাইনটা দিয়ে। দেখুন, এই একটা বাক্যই কিন্তু পুরো গল্পের মূল দ্বন্দ্বটাকে আমাদের সামনে নিয়ে আসে। একদিকে মানসিক অসুস্থতা, আরেকদিকে শয়তানের ভর, আর এই দুয়ের মাঝে ফেসে থাকা একটা মেয়ের বিশ্বাস। তো চলুন প্রথমে সিস্টার অ্যানের সাথে পরিচিত হওয়া যাক, আর জানা যাক তার ছোটবেলার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যা তার জীবনের লক্ষ্যটাই পুরোপুরি ঠিক করে দিয়েছিল। অ্যানের ছোটবেলাটা ছিল সত্যি বলতে বেশ দর্দনাক। তার মায়ের আচরণ তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে ব্যাপারটা শুধু মানসিক অসুস্থতা নয়, এর পেছনে অন্য কোনো অশুভ শক্তি আছে। মানে একবার ভাবুন, এক মুহূর্তে মা তাকে আদর করছেন, আবার পর মুহূর্তেই একটা অদ্ভুত ভৌতিক গান গাইতে গাইতে মারধর করছেন। এই ভয়ঙ্কর চক্রটা অ্যানকে বুঝিয়ে দেয় যে এটা তার মা নন, বরং তার ভেতরে থাকা অন্য কিছু। আর যখন তার মা আত্মহত্যা করেন, অ্যানের মাথায় এই ধারণাটা গেঁথে যায় যে ওই শয়তানটা আসলে তাকেই চেয়েছিল। এই অপরাধবোধটাই তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। এবার আসা যাক গল্পের সেটিংয়ে। এটা এমন একটা জায়গা, এক্সোরসিস্টদের জন্য একটা স্কুল, যেখানে বিশ্বাস আর আধুনিক বিজ্ঞান একেবারে মুখামুখি এসে দাঁড়ায়। গল্পের প্রেক্ষাপটটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা একটা আধুনিক সংকট, যার কারণে চার্চকে আবার তার পুরনো প্রথা ফিরিয়ে আনতে হয়েছে। ফাদার কুইনের কথা অনুযায়ী তারা নাকি শতাব্দী ধরে চলা একটা যুদ্ধে হেরে যাচ্ছে। এখানেই আমরা গল্পের মূল আদর্শগত দ্বন্দ্বটা দেখতে পাই, তাই না? একদিকে আছেন ডক্টর পিটার্স, যার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলছে যে বেশিরভাগ ঘটনাই আসলে মানসিক রোগ, আর অন্যদিকে আছেন ফাদার কুইন, যার বিশ্বাসভিত্তিক অ্যাপ্রোচ অনুযায়ী ঈশ্বরের কথাই হলো শেষ কথা। মানে এক্সোরসিজমের ঝুঁকিটা ঠিক কতটা, সেটা এই সংজ্ঞাটা শুনলেই পরিষ্কার হয়ে যায়। এটা শুধু একটা আধ্যাত্মিক রিচুয়াল নয়, এটা একেবারে জীবন মৃত্যুর লড়াই। যখন কেউ এই শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন তার হাতে বাঁচার সময় খুব কমই থাকে। এবার আমরা অ্যানের ব্যক্তিগত বিদ্রোহের দিকে তাকাব, যেখানে সে চার্চের পুরুষতান্ত্রিক ঐতিহ্যের বিরুদ্ধে একা রুখে দাঁড়ায়। অ্যানের সামনে এটাই ছিল সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বাধা। একদিকে তাকে শয়তানের সাথে লড়তে হচ্ছে, আবার অন্যদিকে নিজের প্রতিষ্ঠানেরই তৈরি করা নিয়মের বিরুদ্ধেও লড়তে হচ্ছে। এই ছবিটাই আসলে বলে দেয় যে অ্যান তার এই যাত্রায় কতটা একা ছিল। এখানেই অ্যানের চরিত্রটা সবার থেকে আলাদা হয়ে ওঠে। নিয়ম অনুযায়ী তার কাজ শুধু সেবা করা, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে এক্সোরসিজম নিয়ে পড়াশোনা করে। নাটালির এক্সোরসিজমের সময় যখন বড় বড় পাদ্রীরা রীতিমতো হিমশিম খাচ্ছে, তখন অ্যান এগিয়ে আসে। সে কোনো প্রথাগত মন্ত্রের পথে না গিয়ে সহানুভূতিকে তার অস্ত্র বানায়। আর নাটালির সাথে সংযোগ স্থাপনের এই চেষ্টায় শয়তানকে কিছুক্ষণের জন্য হলেও দুর্বল করে দেয়। আর এটাই ছিল অ্যানের মূল দর্শন। তার মতে এক্সোরসিজম মানে শুধু শয়তানকে তাড়ানো নয়, বরং ভর করা মানুষটাকে তার ভেতরের লড়াইয়ে সাহায্য করা। তাকে এটা বোঝানো যে সে একা নয়, এটা আত্মাকে বাঁচানোর একটা একেবারে নতুন পথ। এখান থেকে গল্পটা একটা মারাত্মক পার্সোনাল মোড নেয়। এই অতি প্রাকৃত যুদ্ধটা অ্যানের জন্য খুব ব্যক্তিগত একটা লড়াইয়ে পরিণত হয়। শয়তানের আক্রমণগুলো কিন্তু একদমই এলোমেলো ছিল না। ওটা ঠিক অ্যানির সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করছিল, তার ছোটবেলার ট্রমা। সেই একই গান, সেই একই ভয়। শয়তানটা যেন অ্যানির মনের গভীরে ঢুকে তাকে ভেতর থেকে ভাঙতে চেয়েছিল। এই পর্যায়ে এসে এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, তাই না? হাজার হাজার মানুষ থাকতে কেন অ্যান, একটা সাধারণ নার্সের পেছনে একটা শয়তান, এভাবে কেন লাগবে? এখানেই আসলে গল্পের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। আর এই রহস্যের জট খুলতে শুরু করে খুব সাধারণ একটা জিনিস থেকে, একটা সামান্য হাতে তৈরি ব্রেসলেট, যা অ্যানের লুকানো অতীতকে বর্তমানের এই ভয়াবহতার সাথে জুড়ে দেয়। আর তারপরই সামনে আসে সেই শকিং সত্যিটা। নাটালি আসলে অ্যানের নিজের মেয়ে, যাকে সে খুব অল্প বয়সে দত্তক দিতে বাধ্য হয়েছিল। শয়তানটা নাটালিকে ব্যবহার করছিল কারণ এর আসল উদ্দেশ্য ছিল অ্যানকে ধ্বংস করা। এটা নিঃস্বক একটা এক্সোরসিজম ছিল না, এটা ছিল অ্যানের জন্য পাতা একটা ফাঁদ। গল্পের ক্লাইম্যাক্সে আমরা দেখি অ্যানকে তার মেয়েকে বাঁচাতে হলে সবার আগে নিজের ভেতরের শয়তানের মুখোমুখি হতে হবে। তার অতীত আর বর্তমান এক বিন্দুতে এসে মিলে যায়। এটা ছিল এক মায়ের চূড়ান্ত আত্মত্যাগ। নাটালিকে বাঁচানোর জন্য সে স্বেচ্ছায় সেই ভয়ঙ্কর শয়তানটাকে নিজের শরীরে আমন্ত্রণ জানায়, যাতে সে অশুভ শক্তিটাকে নিজের ভেতরে আটকে ফেলতে পারে। অ্যানের এক্সোরসিজমের পদ্ধতিটা ছিল একেবারে অন্যরকম। এটা কোনো মন্ত্র বা বাহ্যিক আচারের ওপর নির্ভরশীল ছিল না, বরং জোর দিয়েছিল ভেতরের ক্ষত সারানোর ওপর।
সে প্রথমে নিজের অপরাধবোধের মুখোমুখি হয়ে শয়তানের ক্ষমতা কেড়ে নেয় আর তারপর তার মায়ের লড়াইয়ের স্মৃতি থেকে শক্তি খুঁজে পায়। এভাবেই সে নিজেকে এবং তার মেয়ে দুজনকেই মুক্ত করে। আর এই কাজের ফল, এক কথায়, ইতিহাস। চার্চ অ্যানকে ৭০০ বছরেরও বেশি সময়ের মধ্যে তাদের প্রথম মহিলা এক্সোরসিস্ট হিসেবে নিযুক্ত করে। অ্যানের এই অসাধারণ সাফল্য একটা প্রাচীন প্রতিষ্ঠানকে পর্যন্ত বদলাতে বাধ্য করে। তারা তার এই অনন্য ক্ষমতাকে স্বীকৃতি দেয়। সে শুধু একটা আত্মাকেই বাঁচায়নি, বরং একটা বহু পুরনো বদ্ধ ধারণাকেও ভেঙে দিয়েছে। ফাদার কুইনের এই শীতল সতর্ক বার্তার মাধ্যমেই আজকের আলোচনাটা শেষ করা যাক। অ্যান একটা যুদ্ধ জিতেছে ঠিকই, কিন্তু লড়াইটা এখনও শেষ হয়নি। এক নতুন ধরনের এক্সারসিস্টের জন্য সামনে কী নতুন বিপদ অপেক্ষা করছে সেই প্রশ্নটাই কিন্তু রয়ে যায়।